জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ইমরান খানের বিচার সামরিক আইনে করার ইঙ্গিত পাকিস্তানের সেনার। অন্যদিকে লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা। আরও জানিয়ে দেব ইসরায়েলে হামাসের হামলার 1 মাস আগে সতর্ক করা হয়েছিল। এবং জানিয়ে দেব ভারতীয় সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এবার ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করতে পারে ভারত, চীন ও ব্রাজিল, বললেন পুতিন। এবং সর্বশেষ জানিয়ে দেব সেনা হারিয়েছেন যুক্তরাষ্ট্র বিমান জব্দের খেলায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ইমরান খানের বিচার সামরিক আইনে করার ইঙ্গিত পাকিস্তানের সেনাদের। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে জেলবন্দি ইমরান খানকে সামরিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করার ইঙ্গিত দিয়েছে দেশটির সেনাবাহিনী। ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ সিদ্ধির আশায় যারা সামরিক বাহিনীর সংসদের ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করেছেন সেনাবাহিনীরা। পাকিস্তানের সেনাবাহিনী মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে একথা বলেছেন। পাকিস্তানের সেনা সদর দপ্তরে আন্তঃবাহিনী জনসংযোগ কার্যালয়ে ওই সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে মুখপাত্র বলেন, সামরিক আইনে বলা হয়েছে কেউ যদি আর্মি অ্যাক্টের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের ব্যক্তিগত কিংবা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করেন কিংবা এ ধরনের কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায় তবে তার বিরুদ্ধে আইনিগত ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ সম্মেলনে আহমেদ শরীফ চৌধুরীর কাছে ইমরান খানকে সামরিক বিচারে মুখোমুখি করার সম্ভাবনা আছে কিনা জানতে চাওয়া হয়, তবে প্রশ্নটি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন এই সেনা কর্মকর্তা। তিনি বলেন, এটি বিচার বিবেচনার বিষয়। সাংবাদিকের এ ধরনের প্রশ্নকে পূর্ণ নুমাল বলে উল্লেখ করেন তিনি। তবে কোনো পরিস্থিতিকে সামরিক আইনের আওতায় বেসামরিক ব্যক্তির বিচার করা যেতে পারে তা উল্লেখ করেছেন এই সেনা কর্মকর্তা। পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের আইন বিষয়ক মুখপাত্র আকিল মালিয়ক বলেছেন, 9 মের সংহতিতার ঘটনায় পাকিস্তান আর্মি অ্যাক্ট 1952 এর আওতায় ইমরানের বিচার হতে পারে। পাকিস্তান তেহরিক ই ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানকে গ্রেপ্তারে জোর দিতে গত বছরের 9 মে পাকিস্তান জুড়ে ব্যাপক হতিতা ছড়িয়ে পড়েছে। ওই দিন সরকার বিভিন্ন ভবনের পাশাপাশি সেনাবাহিনী সহ বেশ কিছু সামরিক স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। সূত্র ডন। এবার লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা। লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে দেশটি থেকে 5টি রকেট নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী জানায় লেবানন থেকে ছোড়া রকেটের কয়েকটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিরোধ করা হয়েছে। তাছাড়া এ ঘটনায় কোনো হতাহতির ঘটনা ঘটেনি। গাজায় ইসরায়েলের অব্যাহতি বোমাবর্ষণে সর্বশেষ হামলায় অন্তত 18 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফলে গত 7 অক্টোবর থেকে ইসরায়েল হামলায় 40,878 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে 1 লক্ষেরও বেশি লোক। হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে ফিলিস্তিনি ফিলাডেলফিয়া কোঅর্ডিনেটর থেকে সেনা প্রত্যাহার অস্বীকার করে যুদ্ধবিরতি চুক্তি বাধা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছেন, পূর্ব জেনিনে 4,000 বাসিন্দাকে বন্দুকের মুখে তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য করা হয়েছে। অন্যদিকে জাতিসংঘ বলেছে ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধের মতো কৌশল ব্যবহার করেছে। সূত্র আল জাজিরা। ইসরায়েলে হামাসের হামলার 1 মাস আগেই সতর্ক করা হয়েছিল। ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস গত বছরের 7 অক্টোবর যে হামলা চালিয়েছিল তার 1 মাস আগেই এ বিষয়ে সতর্ক করেছিলেন এক গবেষক। তবে তার সেই সতর্কবাণী কেউ আমলে নেয়নি। তিনি হলেন যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক মিডল ইস্ট মিডিয়া রিসার্চ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ইগল কারমন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ইগল কারমান 2023 সালের আগস্টের 31 তারিখে একটি নিবন্ধন প্রকাশ করেছিলেন। শিরোনাম ছিল সেপ্টেম্বর অক্টোবর সম্ভাব্য যুদ্ধের লক্ষ্য। এই নিবন্ধন ইসরায়েল হামাসের হামলার নির্দিষ্ট সময়সীমা নির্ভুলভাবে চিহ্নিত করা হয়েছিল। গত বছরের 7 অক্টোবর হামাস ইসরায়েলি সীমান্ত পেরিয়ে দেশটির অন্তর্বর্তী হামলা করে
যা ইসরায়েলের ইতিহাসে একেবারেই নতুন। এই হামলা ইসরায়েলকে হতভম্ব করে দিয়েছিল। হামাসের এই হামলায় অন্তত 11.5 ফিলিস্তিনি নিহত হয় এবং হামাস প্রায় 250 জনকে জিম্মি করে নিয়ে যায়। প্রতিক্রিয়া ইসরায়েলও গাজায় হামলা শুরু করে, যা এখনও চলছে। এই হামলায় এখন পর্যন্ত প্রায় 41,000 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে 1 লক্ষেরও বেশি মানুষ। কারমন তার নিবন্ধনে লিখেছেন, ইদানিং ক্রমবর্ধমান ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে 2023 সালে সেপ্টেম্বর বা অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু হতে পারে। এতে হিংসাত্মক সংঘর্ষের ফলে অনেকে হতাহতের ঘটনা ঘটতে পারবে। নতুন অস্ত্রের ব্যবহারের কারণে ইসরায়েলের অনেক প্রাণহানির কারণ হতে পারে, যার বিপরীতে ইসরায়েলে তার নিয়মিত সন্ত্রাস দমনের ব্যবস্থা নিয়ে যথেষ্ট সফল হতে পারবে না। নিবন্ধনে কামরান যে ভাষ্য ও ভবিষ্যৎবাণী দিয়েছিলেন তা মূলত ইসরায়েল সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা থেকে অনুমানের আলোকে করা হয়েছিল। এছাড়া হিজবুল্লাহর ক্রমবর্ধমান আঞ্চলিক আকাঙ্ক্ষা এবং ইসরায়েলি সার্বভৌমত্বের প্রতি যে চ্যালেঞ্জ জুড়ে দিয়েছিল তাও আমলে নেওয়া হয়েছিল। বিশ্লেষণ করা কারমন সতর্ক করে দিয়েছিলেন যে হামাস বা হিজবুল্লাহর কেউই সর্বাত্মক যুদ্ধের জন্য আগ্রহী নয়, তবে অস্থির পরিস্থিতি সহজেই একটি বৃহত্তর সংঘাতে পরিণত হতে পারে। ভারতীয় সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন রাজনাথ সিং। ভারতের শান্তিরক্ষা সশস্ত্র বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। লখনৌতে জয়েন্ট কমান্ডার্স কনফেডারেশনস তিনি কথা বলেছিলেন। খবর দ্য টেলিগ্রাফ অনলাইন। রাশিয়া, ইউক্রেন, হামাস ও ইসরায়েল পরিস্থিতির পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখতে ভারতের সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। রাজনাথ সিং বলেন, ভবিষ্যতে ভারত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে, এজন্য অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলার প্রস্তুতি থাকুন এবং বাংলাদেশ, চীন সহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি বিশ্লেষণ করুন। ভাষণে যৌথ সামরিক দৃষ্টিভঙ্গি বিকশিত করার তাৎপর্য তুলে ধরে উস্কানিমূলক সম্মতি, দ্রুত ও কার্যকরী প্রতিক্রিয়া দেখানোর উপর জোর দেন রাজনাথ সিং। তিনি বলেন, এই মুহূর্তে আমাদের চারপাশে যা ঘটছে সেগুলোর উপর নজর রাখতে হবে, পাশাপাশি দেশের জাতীয় নিরাপত্তা আরও শক্তিশালী করতে হবে। এছাড়া বৈশ্বিক অস্থিতি সত্ত্বে ভারত এবং এক বিরল শান্তি উপভোগ করছে ও দেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে। তবে ভারত চীন সীমান্ত ও প্রতিবেশী দেশগুলোতে যা হচ্ছে তা এই অঞ্চলের স্থিতিশীলকে হুমকির মুখে ফেলেছে। তাই ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলো সম্পর্কে অবশ্যই সতর্ক থাকতে হবে। ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করতে পারে ভারত, চীন ও ব্রাজিল, বললেন পুতিন। প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন তিনি চান ভারতসহ 3 দেশে মধ্যস্থতাকারী হয়ে সম্ভাব্য শান্তি আলোচনার অংশ নিক রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে। রুশ প্রেসিডেন্ট মনে করিয়ে দিয়েছেন, যুদ্ধ শুরু হওয়ার প্রথম সপ্তাহেই 2 দেশের মধ্যে প্রাথমিকভাবে আলোচনা হয়েছিল যুদ্ধ বিরতি নিয়ে, কিন্তু তারপর তার আর সামনে এগিয়ে যায়নি। এখন চাইলে সেই আলোচনাকেই এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। গত জুনেই যুদ্ধবিরতির কথা শোনা গিয়েছিল পুতিনের মুখে। যুদ্ধ থামানোর জন্য কয়েকটি শর্ত বেঁধে দেয়া হয়েছিল এবং ইউক্রেন কয়েকটি শর্ত দিয়েছিল। শর্তে বেড়াজালে আটকে গেছে যুদ্ধ বন্ধের আলোচনা। খবর ইন্ডিয়া টুডে। বিমান জব্দের খেলায় সেনা হারিয়েছে যুক্তরাষ্ট্র। ইট মারলে পাটকেল খেতে হয়, হাতে কলমে এই প্রবাদের বাস্তবতা বুঝিয়ে দিল দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। সম্প্রতি দেশটির মার্কিন নৌবাহিনীর একজন নাবিককে আটক করেছে। এর কয়েকদিন আগেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ব্যক্তিগত বিমান জব্দ করা হয়েছিল যুক্তরাষ্ট্রে। তবে কি প্রতিশোধ নিতে এমন কাণ্ড ঘটিয়েছে ভেনেজুয়েলা, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো গল্প? বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলায় ভ্রমণের সময় মার্কিন নৌবাহিনীর ওই সদস্যকে আটক করা হয়, এমন তথ্য নিশ্চিত করা হয়েছে মার্কিন সামরিক সদর দপ্তর পেন্টাগন থেকেও। বুধবার এ তথ্য নিশ্চিত করে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কবির জানান, মার্কিন কর্তৃপক্ষ এ ব্যাপারে ভেনেজুয়েলা থেকে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করে যাচ্ছে। গেল কয়েক বছরে বেশ কয়েকজন মার্কিন সামরিক সদস্য বিদেশ ভ্রমণের সময় আটক হয়েছেন। চলতি বছরের শুরুতে রাশিয়ার প্রেমিকার সঙ্গে দেখা করতে যে আটক হন 34 বছর বয়সী মার্কিন সেনা সদস্য গর্ডন প্লাক। জুনে তাকে 3 বছর 9 মাসের কারাদণ্ড দেয় রুশ আদালত। গত বছর মার্কিন সেনাবাহিনীর সৈনিক ট্রাভিলস
কিংকে সীমান্তে অতিক্রম করার পর আটক করে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার ভ্রমণের সময় সামরিক বিভাজন রেখে অতিক্রম করার পর তাকে আটক করা হয়, যদিও পরবর্তীতে তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়েছে।